জয়ের দ্বারে বাইডেন, ৩০০-র বেশি ইলেকটোরাল ভোট পাওয়ার আশা। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্টে কারচুপির অভিযোগ ট্রাম্পের, ফল পেতে আরও সময় লাগবে। শুধু মাথাপিছু আয় নয়, ভারতীয় রুপিকেও টেক্কা দিতে যাচ্ছে বাংলাদেশ, বিশ্লেষণ পরিকল্পনা কমিশনের। আত্মতুষ্টি নয়, প্রয়োজন রফতানি বহুমুখীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি। সরকার চায় কেউ ঋণ নিয়ে নয়, নিজে উদ্যোগী হয়ে আত্মনির্ভরশীল হোক। সমবায় দিবসে প্রধানমন্ত্রী দুর্নীতি কমাতে নারীদের আরও সম্পৃক্ত করার আহ্বান। মৃত চিকিৎসকের সই নকল করে দিচ্ছে রিপোর্ট, রাজধানীতে ভুয়া ল্যাব সিলগালা করল র্যাব। 2 জনকে 2 বছরের কারাদণ্ড, খুঁজছে মালিককে। এবং সিএনজি অটোরিকশা চোরদের অভিনব কৌশল, চুরির পর টাকার বিনিময়ে ফেরত দেয়া হচ্ছে মালিককেই, মধ্যস্থতায় তৃতীয় পক্ষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শুরুতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। জয়ের দ্বারপ্রান্তে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন 3টে অঙ্গরাজ্যে এগিয়ে যাওয়ার পর ডেলাওয়ারে তিনি বলেন ৩০০-র বেশি ইলেকটোরাল ভোট নিয়ে বিজয়ী হবে তার দল। চূড়ান্ত ফলাফলের আগ পর্যন্ত আবারও সবাইকে শান্ত থাকার আহ্বান জানান বাইডেন। অন্যদিকে ভোট গণনায় অস্বচ্ছতা সহ নানা অভিযোগ করে সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ভোট গণনায় পেনসিলভেনিয়া ও জর্জিয়ার মতো রিপাবলিকান ঘাঁটিতে নীল শিবিরের এগিয়ে যাওয়ার খবরে শুক্রবারই অনেকটা মসৃণ হয়ে যায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হোয়াইট হাউসে যাওয়ার পর। দীর্ঘ অপেক্ষা শেষে স্থানীয় সময় শুক্রবার রাতে ডেলাওয়ারের উইলমিংটনে গণমাধ্যমের সামনে হাজির হন জো বাইডেন। তিনি বলেন, চূড়ান্ত ফলাফল পাওয়া না গেলেও সবশেষ তথ্য মতে ডেমোক্র্যাটের জয় পরিষ্কার। ৩০০-র বেশি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার পথে তার দল। বাইডেন আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এবার রেকর্ড সংখ্যক মার্কিনী পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। It's time for us to come together as a nation to heal. It's not going to be easy. We have to try. My responsibility as president will be to represent the whole nation. জো বাইডেন তার বক্তব্যে বলেন, অর্থনীতি, করোনা ভাইরাস, বর্ণবাদ, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতে কার্যকর ব্যবস্থা নিতে মার্কিন জনগণ ডেমোক্র্যাটের পক্ষে রায় দিয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন বাইডেন। এদিকে ভোট গণনায় পিছিয়ে পড়ার পর থেকেই যেসব অঙ্গরাজ্যে লাল শিবিরের ভরাডুবি হয়েছে সেখানে কারচুপির অভিযোগ করে আসছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টে অভিযোগের তীর ছুঁড়েছেন জো বাইডেনের দিকে। নির্বাচনে জয়ী দাবি করারও সমালোচনা করেন তিনি। এরই মধ্যে আইনি কার্যক্রম শুরু হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভোট গণনা কেন্দ্র করে রিপাবলিকান ও ডেমোক্র্যাট 2 দলেরই সমর্থকরা বিভিন্ন অঙ্গরাজ্যে পাল্টাপাল্টি সমাবেশ করেছে। অ্যারিজোনার ফিনিক্সে ট্রাম্পের সমর্থকদের অস্ত্র হাতে অবস্থান নিতে দেখা যায়। সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এত দীর্ঘসূত্রিতা আর কখনোই হয়নি। সেজন্য সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। সবাই জানছেন জো বাইডেনই বিজয়ী হয়েছেন, তিনিই হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু চূড়ান্ত ফল না আসায় এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে সবার মাঝে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি। নির্বাচনের চূড়ান্ত ফল পেতে যেন অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। এর মধ্যেই বিলম্বে প্রাপ্ত ভোট আলাদা করার আদেশ দিয়েছেন পেনসিলভেনিয়ার একটি আদালত। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন রাজ্যে রিপাবলিকান প্রচারণা শিবিরের মামলা আর আগাম ভোট গণনা নিয়ে নানামুখী জটিলতা সৃষ্টি হওয়ায় নতুন প্রেসিডেন্ট ঘোষণার জন্য সময় বেশি লাগছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী গেল ৩রা নভেম্বর একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় মার্কিন মুলুকে। এর মধ্যে কেটে গেছে দীর্ঘ সময়, এখনও অপেক্ষা চূড়ান্ত ফল ঘোষণার। প্রাথমিক ফলাফলে বাইডেনের এগিয়ে থাকার খবরে ক্ষুব্ধ রিপাবলিকান শিবির। নির্বাচনে অনিয়মের অভিযোগে বিভিন্ন রাজ্যে ঠুকছেন মামলা। মিশিগানে মামলা খারিজ হলেও শুক্রবার পেনসিলভেনিয়া ও নেভাদায় রিপাবলিকান দলের দায়ের করা 2টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। নেভাদায় ভোট গণনা বন্ধের আবেদন খারিজ হলেও বিলম্বে প্রাপ্ত ভোট আলাদা করার আদেশ দেন পেনসিলভেনিয়ার আদালত। ওই নির্দেশের পর ভোট গণনা বন্ধ রেখে চলছে আলাদাকরণের কাজ।
এছাড়া ফিলাডেলফিয়ার একটি ভোট গণনা কেন্দ্রে বোমা হামলার হুমকির খবর পেয়ে নির্বাচনী কর্মকর্তাদের সেখান থেকে সরিয়ে নিয়েছে নিরাপত্তা বাহিনী। এসব কারণে ফলাফল গণনায় দেখা দিয়েছে নতুন মোড়। বিশ্লেষকরা বলছেন, ভোট গ্রহণের 4 দিন পেরিয়ে গেলেও রিপাবলিকান পার্টির বিভিন্ন অঙ্গরাজ্যে মামলা দায়ের এবং ভোট গণনা নিয়ে জটিলতা সৃষ্টি হয় চূড়ান্ত ফলাফল পেতে আরও সময় লাগতে পারে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। 4 বছর পর যুক্তরাষ্ট্রে আবারও সরকার গঠন করতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। জো বাইডেনের নেতৃত্বে ওয়াশিংটন ঢাকা সম্পর্কে ভিন্ন মাত্রা যোগ হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রোহিঙ্গাদের ভাষান্তর, স্থানান্তর, অভিবাসন ইস্যুতে আরও নমনীয় হওয়ার মতো সুযোগ বাইডেন প্রশাসন থেকে মিলতে পারে। চীনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে ওয়াশিংটনকে কৌশলগতভাবে পাশে রাখাই এখন মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। সৈয়দ ইফতেখারের রিপোর্ট। হোয়াইট হাউসের নতুন বাসিন্দা হচ্ছেন ডেমোক্রেট নেতা জো বাইডেন। তিনি এমন একটা সময়ে দায়িত্ব নিতে চলেছেন যখন করোনার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি অনেকটাই ভঙ্গুর, যা চাঙা করতে বিদেশি শিক্ষার্থী ও বিভিন্ন সেক্টরে দক্ষ কর্মীর প্রয়োজন। ফলে বাংলাদেশকে এখনই প্রস্তুত হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পোশাক খাতের রফতানি বাড়ানোর প্রচেষ্টাও করতে হবে। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার প্রশাসন এই অভিবাসনের ক্ষেত্রে তুলনামূলকভাবে ট্রাম্প প্রশাসন থেকে অনেক বেশি নমনীয় অবস্থানে যাবে। টোটাল রপ্তানির মধ্যে যুক্তরাষ্ট্রে বোধহয় 90% হচ্ছে আমাদের তৈরি পোশাক। ডোনাল্ড ট্রাম্পের সময় চীনের সঙ্গে বৈরী সম্পর্ক গড়ে ওঠে যুক্তরাষ্ট্রের। বাইডেন যা স্বাভাবিক করার প্রয়াস নিতে পারেন। এক্ষেত্রে রোহিঙ্গা সংকটের সমাধানে একটা সমঝোতার আশা দেখছেন সাবেক এই কূটনীতিক। প্রত্যাবাসন যেটা হয় সেই চেষ্টা তো বাংলাদেশ সরকার করেই যাবে, দ্বিপাক্ষিকভাবে, আঞ্চলিকভাবে, আন্তর্জাতিকভাবে। সেই চেষ্টার পাশাপাশি মানে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত যে তাদেরকে যেখানে রাখতে হবে সেখানে যুক্তরাষ্ট্র সেই ধরনের ভূমিকা পালন করতে পারে। রাজনৈতিক সম্পর্ক বলেন, কূটনৈতিক সম্পর্ক বলেন, ইটস এ ভেরি স্টেবল রিলেশনশিপ। আমাদের যোগাযোগ আরো বাড়াতে হবে যুক্তরাষ্ট্র কংগ্রেসে, যুক্তরাষ্ট্র সেনেটে, যুক্তরাষ্ট্র সুশীল সমাজের সাথে, বাইডেন প্রশাসনের সাথে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ও গবেষকরাও মনে করেন ঢাকার কূটনৈতিক তৎপরতা জোরদারের সময় এখন। কিছুটা অ্যাডভান্টেজ আসবে, কারণ আমাদের কর্মসংস্থান, আমাদের বাসস্থান, আমাদের অন্যান্য সুযোগ সুবিধা হয়তো ইমিগ্রেন্টরা বেশি দিয়ে থাকে রিপাবলিকানদের তুলনায়। ভারত বা অন্য কোনো দেশ নয়, জাতীয় স্বার্থে বাইডেন প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের তাগিদ দিয়েছেন তারা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। শুধু মাথাপিছু আয় নয়, ভারতীয় রুপিকেও পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে সামাজিক অনেক সূচকে ভারতের চেয়ে এগিয়েছে বাংলাদেশ। IMF-এর বৈশ্বিক প্রতিবেদনে যেমন আত্মতুষ্টি আছে, তেমনি অর্থনীতির ভিত আরও মজবুত করতে সুবিন্যস্ত পরিকল্পনাও আছে সরকারের। এমন মন্তব্য করেছেন পরিকল্পনা কমিশনের সচিব। সানবির রুপলের রিপোর্ট। বিশ্বের ৫ম বৃহত্তর অর্থনীতির দেশ, প্রায় ১৩০ কোটি মানুষের ভারত আর ১৬ কোটির বাংলাদেশের অবস্থান ৪৩তম। প্রায় $৩ ট্রিলিয়ন বিপরীতে $২৮০ বিলিয়ন বাংলাদেশ। আকারের এমন পরিসংখ্যানে মনে হতে পারে হাতির সঙ্গে কচ্ছপের তুলনা। না, তুলনাটা অর্থনীতির উন্নয়ন আর টেকসই সমৃদ্ধির। করোনার থাবায় যখন গোটা বিশ্ব নাস্তানবুদ, তখন ঝুঁকি নিয়েই মাথা উঁচু করে লড়েছে বাংলাদেশ। ফলাফল IMF-এর প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছরে মাথাপিছু আয়ে ভারতকে $11 পেছনে ফেলবে বাংলাদেশ। মাত্র ২৬টি দেশ ধনাত্মক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। অবশ্যই তৃপ্ত, বাট তৃপ্ততার সঙ্গে আমরা সতর্ক আছি চ্যালেঞ্জ সম্পর্কে। প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি খাতে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, কৌশল আছে। আশা করছি যদি এইভাবে আর কোনো দুর্যোগ না আসে, আমাদের টাকার মান বেড়ে যাবে ভারতের চেয়ে। করোনার মধ্যে ঝুঁকি নিয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি সঠিক সময়ে বিভিন্ন খাতের জন্য দেয়া হয়েছে প্রণোদনা। তবে ইতিবাচক অর্জনে আত্মতুষ্টিতে না ভুগে রফতানি বহুমুখীকরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে, এটা সত্য, কিন্তু সেই হারে কর্মসংস্থান সৃষ্টি করা যাচ্ছে না। অর্থনৈতিক কর্মকাণ্ডে বৈষম্যের জায়গাগুলোকেও আগামী দিনে অ্যাড্রেস করা দরকার রয়েছে। একই সাথে দেখা দরকার যে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে বৈচিত্র্যায়ন, সেই জায়গায় উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা। মাতৃমৃত্যুর হার, গড় আয়ু, স্যানিটাইজেশন, ক্ষুধা সূচক, নিরাপদ পানির ব্যবহার, নারীদের অংশগ্রহণের মতো বিষয়গুলোতে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। কেউ ঋণ নির্ভর না হয়ে নিজস্ব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আত্মনির্ভরশীল হবে। সরকার এমনটাই চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
সমবায়ের মাধ্যমে নারীদের আরও সম্পৃক্ত করতে হবে। সকালে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, দারিদ্র্য বিমোচন করতে প্রয়োজন সমবায় উদ্যোগ। দেশে বর্তমানে ২৯টি ক্যাটাগরিতে সমবায় সমিতি রয়েছে ১,৯০,০০০। এগুলোর বিভিন্ন উদ্যোগে এখন কর্মসংস্থানের সুযোগে ভাগ্য বদলেছে ১০ লাখেরও বেশি মানুষের। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক গ্রাম সৃষ্টির জন্য বঙ্গবন্ধুর বহুমুখী গ্রাম উন্নয়ন নীতি কাজে লাগিয়ে ১০টি গ্রামে নেওয়া হয়েছে বিশেষ পাইলট প্রকল্প। ফলে গ্রামে নিশ্চিত হবে সরকারের ১৭টি দপ্তরের সেবা। চেষ্টা চলছে নগরের সুবিধা দেয়ারও। সমবায়ের মাধ্যমে সমাজের চেহারা পাল্টে দেওয়ার এমন উদ্যোগগুলোই আলোচিত হল ৪৯তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে। ভার্চুয়াল পরিসরে এবছর ৯টি সমিতি ও ১জন সমবায়ের হাতে দেয়া হলো জাতীয় সমবায় পুরস্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমবায়ের উন্মেষ ঘটাতে পারলে ত্বরান্বিত হবে দারিদ্র্য বিমোচন। এটা পরীক্ষিত বহুমুখী সমবায় আমি যদি গড়ে তুলতে পারি, বাংলাদেশে কোনো দারিদ্র্য থাকবে না। তাৎক্ষণিক বড় লাভের আশা না করে এটাকে যেন একটা স্থায়ী, উৎপাদনমুখী এবং লাভজনক প্রতিষ্ঠান হয়, যাতে প্রত্যেকটা মানুষ যেন লাভের অংশটা পায়, সেই চিন্তাভাবনাটাই কিন্তু সমবায়ের সব থেকে বেশি প্রয়োজন। বেদে তৃতীয় লিঙ্গ কিংবা চা শ্রমিকদের মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও সমবায়ে অন্তর্ভুক্ত করার তাগিদ দেন সরকার প্রধান। আমরা আত্মনির্ভরশীল করতে চাই প্রত্যেকটা পরিবারকে। তার জন্য আমরা এই ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা নিয়েছি। নারীরা যদি বেশি আসে তাহলে দুর্নীতি একটু কমবে, কাজ বেশি হবে, প্রতিটি পরিবারগুলি উপকৃত হবে। শীত মৌসুমে করোনা মহামারী বাড়ার শঙ্কায় সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলেন শেখ হাসিনা। এমন একটা ভাইরাস সারা বিশ্বকে অচল করে দিয়েছে। আজকে আমাদেরও সেই একই অবস্থা। আমি তো গণভবনে বন্দি জীবনযাপন করছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মৃত চিকিৎসকের নামে সই দিয়ে মাসের পর মাস রোগীদের দেয়া হতো ভুয়া রিপোর্ট। 10 বছর ধরে থাইরয়েড, হেপাটাইটিসের মতো পরীক্ষায় ল্যাব পরিচালনা করলেও সক্ষমতা নেই বললেই চলে। রাজধানীর শ্যামলীতে হাইপোথাইরয়েড সেন্টার নামে একটি ল্যাবে অভিযান চালিয়ে বেরিয়ে আসে অনিয়মের ভয়াবহ চিত্র। এ যেন হার মানিয়েছে রিজেন্ট কিংবা জেকেজিকেও। 10 বছর ধরে ল্যাব পরিচালনা করছে হাইপোথাইরয়েড সেন্টার। থাইরয়েডের নানা রিপোর্ট সহ হেপাটাইটিস, ব্লাড কালচার সহ চলত নানা পরীক্ষা, অথচ সেই ল্যাবের এমন বেহাল দশা। এই হচ্ছে হাইপোথাইরয়েড সেন্টারের একদম মূল ল্যাব। এই ল্যাবে যে কি পরিমাণ টেস্টের রিপোর্ট দেওয়া হয় সেটি তো আমরা দেখেছি, কিন্তু টেস্ট করা হয় কেবলমাত্র এই যে এখানে মিলেছে কেবলমাত্র 2টি মাইক্রোস্কোপ এবং এভাবে ফেলে রাখা বেশ কিছু স্যাম্পল আর একটি নষ্ট ফ্রিজ, যার মধ্যে বিভিন্ন ধরনের টেস্টের উপকরণ সাজানো আছে। আর রিপোর্ট দিতে ব্যবহার করা হতো নামী চিকিৎসকের নাম। সবশেষ অধ্যাপক মনিরুজ্জামানের স্বাক্ষরে অক্টোবরে রিপোর্ট দেওয়া হলেও এই চিকিৎসক করোনায় প্রাণ হারান মে মাসের প্রথম সপ্তাহে। কর্মচারীরা বলছেন 2-1টা টেস্ট করা হলেও বাকিগুলো দেওয়া হতো অনুমান করে। সব হতো না, কিছু কিছু টেস্ট হতো। তারপর আমি প্রত্যেকটা জেলা প্রিন্ট করতাম, মানে যে যে জেলা যেসে লক্ষ্মীপুর, যশোর, খুলনা থেকে প্রিন্ট করে আমি বুকিং দিতাম। রিপোর্ট করে উনি বলতো যে এই পয়েন্টটা তুমি বসাই দাও, এটাই, আর আমি ওটা বসাতাম। জি, আমি তো 1.5 বছর আছি, ওনাকে আমি আসতে দেখি নাই। এছাড়া আরও মিলেছে চিকিৎসকের স্বাক্ষর করা অসংখ্য ভুয়া রিপোর্ট। থাইরয়েড সেন্টার দেশের বিভিন্ন এলাকা থেকে কুরিয়ারের স্যাম্পল সংগ্রহ করে মেইলের মাধ্যমে রিপোর্ট সরবরাহ করত। এই যে একটা সংঘবদ্ধ চক্রমাদের কাজটি করছে, এটি আসলে খুব দুঃখজনক এবং এতে করে কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থার প্রতি কিন্তু আসলে মানুষের এক ধরনের অনাস্থা তৈরি হতে যেতে পারে এবং আলটিমেটলি রোগী তো সাফার করছে, কারণ তার যদি সঠিকভাবে ডায়াগনোসিস না হয়, টেস্ট সঠিকভাবে না হয়, তাহলে তো সেই রোগীকে সঠিকভাবে ডায়াগনোসিস করা যাবে না। দুজনকে 2 বছরের কারাদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা করে র্যাব। পাশাপাশি খোঁজা হচ্ছে মালিক বাকেরকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে অভিনব কায়দায় সিএনজি ছিনতাই করে আবার মালিকের কাছ থেকে আদায় করা হচ্ছে টাকা। সম্প্রতি এমন এক চক্রকে গ্রেফতারের পর এ তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ বলছে, এই অপকৌশলে চোররা চুরির পর তৃতীয় পক্ষের মাধ্যমে অর্থের বিনিময়ে আবার মালিকের কাছে হস্তান্তর করে সিএনজিটি। ইকরাম হোসেনের রিপোর্ট। অ্যাপস ভিত্তিক প্রাইভেট কার ব্যাপক জনপ্রিয়তা পেলেও রাজধানী ঢাকায় কমেনি সিএনজি অটোরিকশার চাহিদা, বরং দিনে দিনে বাড়ছে সংখ্যা।
সিএনজি অটোরিকশা চুরির ঘটনা নতুন কিছু নয়, তবে এখন অভিনব কৌশল অবলম্বন করছে অপরাধীরা। একেবারে চুরি না করে ছিনতাইয়ের পর মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে ছেড়ে দিচ্ছে। আমার সিএনজিটা ড্রাইভার সকালে নিয়ে বের হয়েছে। সকালে নিয়ে বের হওয়ার পর তখন 11টা থেকে 11টা 30 মিনিটের মধ্যে ড্রাইভার ফোন দিল যে কাকা আমার গাড়িটা ধোকা দিয়ে নিয়ে গেছে, ওই টাকা নিয়ে মুক্তিপণ আদায় করে যেটাকে বলে, পরে গাড়িটা দিয়ে দেয়। আয়ে পড়ছে, ওঠানোর পরে এই প্রথম গেট, সামনের গেটটা পার হয়েই সামনে যাইয়ে কয়ে ড্রাইভার একটু ব্রেক করো। আমি ব্রেক করছি, কয়ে আমার ওই ড্রাইভারটার গেটের সামনে একটু ডাক দাও। তো হে আমার গাড়ি ঠেলে দিয়েছে, তো অবশ্যই তাহলে আমি 1 মিনিটের ভিতরে আমি গেটের সামনে যাই, আমি ডাক দিছি। এই 1 মিনিটের ভিতরে আমার গাড়িটা নাই। সম্প্রতি সিএনজি চুরির একটি চক্রকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া তথ্য বলছে কয়েক ধাপে কাজ করে চক্রটি। রাজধানীর প্রায় প্রত্যেকটি এলাকায় তাদের সদস্য আছে। ছিনতাইয়ের পর মালিকের সঙ্গে টাকা নিয়ে মধ্যস্থতা করে অভিযুক্তদেরই একটি অংশ। গাড়ি ড্রাইভারকে ধরে আনি, এরপরে ওই গাড়িটা আমরা নিয়ে যাই। চোরেরা মালিকের সাথে যোগাযোগ করে, চোরেরা আমার নাম্বার দেয়, দিয়া বলে ওর সাথে যোগাযোগ করে। তখন আমার সাথে মালিক যোগাযোগ করলে আমি মালিকের কাছে যাই, গেলে পরে আমার এই মালিক টাকা দেয়। পুলিশ বলছে এই চক্রের কয়েকজন কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে, বেরিয়ে আবারও অপরাধে জড়িয়েছে। অনেক ক্ষেত্রে টাকা দিয়ে সিএনজি ছেড়ে আনলেও মালিক অভিযোগ করতে চায় না বলে জানাচ্ছে পুলিশ। এই চোরগুলোর আবার একটা সিন্ডিকেট আছে, 1,20,000, 1.5 লক্ষ টাকা দাবি করেন এবং সেটা কখনো কখনো 60,000, 80,000, 90,000, 1 লাখ টাকার বিনিময়ে এটাকে দিয়ে দেন। সিএনজি চোর চক্রের অন্য সদস্যেরও আটকের চেষ্টা চলছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মূল বই থেকে ফটোকপি করে নিম্নমানের কাগজে পাইরেটেড হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন ও অসমাপ্ত আত্মজীবনী। রাজধানীর বিভিন্ন স্থানে কম দামে দেদার্সে বিক্রি হচ্ছে। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে উদ্ধার হয় এমন পাইরেটেড বই। নীলক্ষেত থেকে গ্রেফতার 4 বই বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজ নামচা, আমার দেখা নয়া চীন, অসমাপ্ত আত্মজীবনী। কিন্তু এই বইগুলো ফটোকপি করে কম দামে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রির খবর পায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরপর বৃহস্পতিবার রাজধানীর নিউ মার্কেট ও নীলক্ষেতের বেশ কয়েকটি বইয়ের দোকানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে বইগুলোর পাইরেটেড কপি উদ্ধার করা হয়। দোকানগুলো মূল প্রকাশনার বই থেকে ফটোকপি করে নিম্নমানের কাগজে এই বইগুলো বিক্রি করে আসছিল। বিক্রেতারা বলছেন বিভিন্ন সোর্সের মাধ্যমে পাইরেটেড এই বইগুলো কিনেন তারা। এই মার্কেটে অনেকগুলি পাইকারি দোকান আছে, অনেকগুলি দোকানই আছে, সবার কাছ থেকেই সবাই নেয়। আইন শৃঙ্খলা বাহিনী বলছে অধিক লোভের আশায় একটি চক্র বইগুলো পাইরেটেড করে বাজারে বিক্রি করছে, যা আইনগত দণ্ডনীয় অপরাধ। এই 3টি বই বাংলা একাডেমি থেকে চিঠির মাধ্যমে আমরা জানতে পারি যে এগুলো পাইরেটেড হচ্ছে। কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন, অসমাপ্ত আত্মজীবনী এবং আরও এই ধরনের যে গুরুত্বপূর্ণ বইগুলো আছে, সেই বইগুলোর ব্যাপারে আমরা খুব গুরুত্ব দিয়ে এই অনুসন্ধানটা করব। পাইরেটেড বইগুলোতে মূল বইয়ের কোনো অংশ বিকৃত করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ইঞ্জিন সহ 6টি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলের সূত্র জানায় সকালে 11টা 40 দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সিলেটগামী তেলবাহী 951 ট্রেনটি। শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন সহ 6টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। কুলাউড়া ও ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হয়। এরপর লাইন থেকে বগি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। অনেক স্পিডে আসার কারণে ট্রেনটি লাঞ্ছিত হয়েছে এবং আশেপাশে মানুষ না থাকায় কারো ক্ষতি হয় নাই। ডাব্বাগুলো ছুটে সামনের ডাব্বাগুলো চলে গেছে আর পিছের ডাব্বাগুলো ট্র্যাকগুলো পরে উল্টে গেছে। পাহাড় থেকে ডাউন গেটে নামছে গাড়ি, সামনে পয়েন্টে যখন দেখছে তখন ওই অবস্থায় গাড়ির ড্রাইভার পয়েন্টের মুখোমুখি যখন হয়েছে তখন গাড়িটা ব্রেক করছে। ব্রেক করাতে গাড়ি যখন লুট গাড়ি, সেই জন্য 5টা গাড়ি আউটসাইড হয়ে যায়। মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইসে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে শিশুরা। মোবাইল ফোনের বিকিরণের কারণে অন্ধত্ব সহ চোখে ভয়াবহ সমস্যা সৃষ্টি হচ্ছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশও। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট।
তথ্য প্রযুক্তির এই যুগে বাস্তবিক জগতের চেয়ে ভার্চুয়াল জগতের প্রতি আসক্তি বাড়ছে শিশুদের। ঘন্টার পর ঘন্টা এভাবে বুঁদ হয়ে থাকে অ্যান্ড্রয়েড মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইসে। একসময় রূপকথার গল্প শুনিয়ে শিশুদের খাওয়ানো কিংবা ঘুম পাড়ানো হতো, কিন্তু এখন মোবাইলে কার্টুন কিংবা গেমস দেখিয়ে। খাওয়ার সময় দেখি, তারপর ঘুমানোর সময় দেখি, এগুলো আমার খুব ভালো লাগে, জন্য আমি মোবাইল দেখি। খাওয়ার সময় মোবাইল দেখতে ভালো লাগে, আমার ঘুমানোর সময় মোবাইল দেখতে ভালো লাগে। সকালটা শুরু হয়ে ওদের মোবাইল দিয়ে আমি কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারতেছি না। চট্টগ্রাম মেডিকেলে চোখের সমস্যা নিয়ে আসা রোগীদের 30% শিশু। অতিমাত্রায় মোবাইলের প্রতি আসক্তিতে মাথা ব্যথা ও পানি পড়া সহ চোখে দেখা দিচ্ছে নানা উপসর্গ। চোখের পাতা ফেলি, এই চোখের পাতা ফেলার মধ্যেও কিন্তু আমাদের একটা চোখের উপকার হয়, আমাদের চোখটা ভিজে যায়, চোখের উপরি ভাগটা, যাতে চোখটা ড্রাই হয়ে না যায়। অনেকক্ষণ ধরে স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে যেটা হয় যে আমাদের ব্লিঙ্কিং রেটটা কমে যায়। চক্ষু বিশেষজ্ঞরা বলছেন মাদকের চেয়ে ক্ষতিকর মোবাইল নির্ভরতার কারণে শিশুরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে বাস্তবিক জগৎ থেকে। খাওয়াটা হয়তো খাচ্ছে সে, কিন্তু সঠিকভাবে যে খাবারটা হজম হওয়ার জন্য যে পাচক রস বা অন্যান্য জিনিসের যে দরকার, সেটা সিক্রেশনটা অনেক কম হচ্ছে, ফলে বাচ্চাগুলো অপুষ্টিতেও ভুগে। শিশুদের উপর ইউনিসেফের গবেষণা বলছে দেশে মোবাইল ব্যবহারকারীর প্রতি 3 জনের 1 জন শিশু। খাওয়ানো কিংবা শান্ত করতে শিশুদের হাতে এভাবে তুলে দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল। এতে করে আসক্তি হয়ে সৃষ্টি হচ্ছে চোখে নানা সমস্যা। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন শিশুদের এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে প্রথমে আগে সতর্ক হতে হবে অভিভাবকদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 13 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1289 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,18,764 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,419 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 24,29,842 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,289 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 4,18,764 জন। 24 ঘন্টায় মারা গেছেন 13 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,049 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,541 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,36,568 জন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এডিস বিরোধী বিশেষ চিরুনি অভিযানে নির্মাণাধীন ভবনে মিলেছে এডিসের লার্ভার ভয়াবহ চিত্র। তবে আগের থেকে ইতিবাচক পরিবর্তন চোখে পড়েছে আবাসিক ভবনগুলোর ক্ষেত্রে। অভিযানে লার্ভা ও মশার বংশ বিস্তারের অনুকূল পরিবেশ পাওয়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুরো ফ্লোরময় উপচে পড়া পানি। অসচেতন ভবন কর্তৃপক্ষ বসে থাকলেও জমে থাকা পানিতে ডিম ছাড়তে কার্পণ্য করেনি এডিস। ফলাফল সর্বত্র লার্ভার রাজত্ব। ঢাকা উত্তর সিটির এডিস বিরোধী বিশেষ চিরুনি অভিযানের 5ম দিনে রাজধানীর বনশ্রী এলাকায় মেলে এমন চরম হতাশাজনক চিত্র। প্রায় প্রতিটি নির্মাণাধীন ভবনেই মেলে এডিসের রাজত্ব। কীটনাশক ছিটানো হয়, তারপরও কেন হয়েছে এদিকে তো একটু চিপা ছিল চিপা জায়গার কারণে হয়তো হয়েছে, এই দিকে খেয়াল করছে না হয়তো। এই অপরাধে আপনার দোষ স্বীকারের ভিত্তিতে আপনার 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড। প্রতিটি ওয়ার্ডকে 10টি সেক্টর এবং প্রতিটি সেক্টরকে 10টি সাব সেক্টরে ভাগ করে উত্তরের 54টি ওয়ার্ডে একযোগে চলে অভিযান। তবে অন্য সময়ের থেকে আবাসিক ভবনে অপেক্ষাকৃত কম লার্ভা মেলায় সন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষ। 5ম দফায় এসে আমরা পরিমাণটা অনেক কম, তো বিশেষ করে নির্মাণাধীন ভবনে আমরা বেশি পাচ্ছি। এটা আগেও ছিল। অসচেতনতার বাই প্রোডাক্ট হলো এই মশা। আমরা যদি সবাই সচেতন হই, সবাই যদি আমাদের ময়লা আবর্জনাগুলি জায়গা মতো ফেলি, যত্রতত্র না ফেলি, বাসা এবং বাসার আশপাশে আমরা যদি পানি জমতে না দেই, 3 দিনের বেশি আমরা কোথাও যদি পানি জমতে না দেই, তাহলে এডিস কিউলেক্স কোনো রকম মশাই হবে না। গত 2 নভেম্বর থেকে উত্তর সিটিতে শুরু হওয়া এডিস বিরোধী অভিযান চলবে 12 নভেম্বর পর্যন্ত। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নামে রাজশাহীর তানোর উপজেলার হতদরিদ্রদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। প্রতারণার জালে ধরা পড়ে হাজার টাকা খুইয়েছেন গ্রামের অনেকেই। সাইফুর রহমান রকির রিপোর্ট।
রাজশাহীর তানোর উপজেলার ধানোরা গ্রামের ক্ষমতাসীন দলের ওয়ার্ড সভাপতি গিয়াসউদ্দিন প্রামাণিক ও তার দুই সহযোগী নজরুল ও বেলু চক্রটি বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা করে দেওয়ার নামে অসহায় ও হতদরিদ্রের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে 500 থেকে 8,000 টাকা পর্যন্ত। টাকা দিয়েও বছরের পর বছর ঘুরে কার্ড না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এ অবস্থায় অর্ধশতাধিক কার্ড প্রত্যাশী গিয়াস ও তার সহযোগীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। 500 টাকা আমার থেকে লিজে তাও কার্ড করে দেন, আমি কি করে কামুই বয়স 1000 টাকা আমার থেকে লিজে আমার এই কার্ড করার জন্য প্রতিবন্ধী। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে অভিযুক্তরা জানান তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দলের মধ্যে আবার দুইটা দল হয়েছে, বিপক্ষের লোকগুলো বিভিন্ন কথাবার্তা শোনাচ্ছে। শত্রু মিত্র তো মানুষ থাকতে পারে, কেউ না কেউ করতে পারে রাজনৈতিক শত্রু হবে। আমি এরকম টাকা আমার কাছ থেকে নেই। এদিকে অভিযোগ খতিয়ে দেখে মামলা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ। মামলার কোনো সংক্রান্ত আদেশ পাই, এই ক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 3 মাস পর পর বৃদ্ধা ও কর্মহীন বিধবা নারীদের 1,500 টাকা ও প্রতিবন্ধীদের 2,250 টাকা আর্থিক সহায়তা দেয় সরকার। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরও থাকছে। চাঁদপুরে পাইকারি বাজারে কম ইলিশের সরবরাহ, মাছ সাগরে ফিরে যাওয়ায় ধরা পড়ছে না জালে, ক্রেতার নাগালে দাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করে দিয়ে জোর করে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। 7 নভেম্বর উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। 1975-এর পূর্বে যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, জনগণের অধিকারকে হরণ করা হয়েছিল, আজকে আবার সেই একই কায়দায় বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ আজকে জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে। সেই জন্যই আজকে আমাদের এখানে আমরা শপথ নিয়েছি যে আমরা গণতন্ত্রকে উদ্ধার করব, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং এই গণতন্ত্রের সংগ্রামকে অবশ্যই জয়ী করব ইনশাআল্লাহ। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপি এখন অস্তিত্বের সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তিনি আরও বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি রাজনীতি এখন লাইফ সাপোর্টে। উন্নয়ন এবং মানবতা বিরোধী একটি অপশক্তি অগণতান্ত্রিক পথে ক্ষমতা যাওয়ার পথ খোঁজে। এখনও সে ষড়যন্ত্র চলছে। দেশে বিদেশে চলমান তাদের নানান বৈঠক। নিজেরা ব্যর্থ হয়ে একবার শিক্ষার্থীদের আলোচনা আন্দোলনে ভর করে, আবার কোটা বিরোধী আন্দোলনে ভর করে, সর্বশেষ ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করেছিল, কিন্তু হালে পানি পায়নি। নদী খননের পাশাপাশি প্রতিনিয়ত তা রক্ষণাবেক্ষণের জন্য ড্রেজিং না করলে ফের পলি পড়ে নাব্যতা সংকট দেখা যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি এই শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, সেমিনারে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, সবাই একসাথে কাজ করলে দখল ও দূষণ রোধের পাশাপাশি নাব্যতা ধরে রাখা সম্ভব হবে। ঢাকার চারপাশ এবং চট্টগ্রামের যে কর্ণফুলী, এটিকে নিয়ে মাস্টার প্ল্যান তৈরি হয়ে গেছে। সেই মাস্টার প্ল্যানটা নিয়ে এখন তা বাস্তবায়নের জন্য কাজ করছি। দখল রোধ, দূষণ প্রতিরোধ এবং নাব্যতা রক্ষা করে নৌপথকে চালিয়ে রাখা। শুধু আমাদের দরকার আমরা সবাই যাতে একসাথে কাজ করতে পারি। আমাদের এখন কাটার ড্রেজার আছে, আমাদের হপার ড্রেজার, গ্রেভ ড্রেজার এইসব নাই, কম্বাইন্ড ড্রেজার নাই। এইসব ড্রেজারগুলো আমাদের সংগ্রহ করতে হবে, না হলে ড্রেজিং করার পরে তো আবার সিলটেশন হবে, তারপরে কি হবে, বন্ধ হয়ে যাবে। তার মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে শুধু ক্যাপিটাল ড্রেজিং করলেই হবে না, এটাকে মেইনটেনেন্স ড্রেজিংও করতে হবে। নদীর মিঠা পানিতে ডিম ছেড়ে মা ইলিশ গভীর সাগরে ফিরে গেছে, তাই মেঘনায় জেলেদের জালে তেমন ধরা পড়ছে না ইলিশ, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। এতে চাঁদপুরের পাইকারি বাজারে ইলিশ মাছের সরবরাহ কিছুটা কমেছে, তবে দাম এখনও ক্রেতাদের নাগালেই রয়েছে।
ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। চাঁদপুরের পাইকারি ইলিশের বাজার বড় স্টেশন মাছঘাট। 22 দিনের মা ইলিশ সংরক্ষণের পর গত বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত ইলিশের সরবরাহ ছিল ভালোই, কিন্তু শনিবারের মাছের সরবরাহ কিছুটা কমেছে। ব্যবসায়ীদের মতে ডিম ছেড়ে মা ইলিশ গভীর সাগরে ফিরে যাওয়ায় নদীতে ইলিশের বিচরণ কম, তাই জেলেদের জালেও ধরা পড়ছে না। প্রথম দিন আর দ্বিতীয় দিন যেই মাছ ছিল পরিমাণ একটু বেশি ছিল, আজকে তৃতীয় দিনে আইসা আমাদের ঘাটে কোনো ইলিশ মাছ খুবই কম দেখা যাচ্ছে। ডিম ছেড়ে মা ইলিশ সাগরে চলে গেছে, এই জন্য আমাদের মিঠা নদীতে মাছটা কম। ইলিশের সরবরাহ কমলেও দরদাম এখনো ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। সরকার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে মাছটা যেহেতু বাজারে আসছে, তো কম দামে এখন ছাড়তেছে, আমরা কাস্টমার কম দামে কিনে মোটামুটি ভালোভাবে নিতে পারতেছি আর কি। সিজনে যেটা 800-900 টাকা যাইতো, এখন ওই মাছটা 700-650 টাকা এরকম যাচ্ছে। মোটামুটি অত বেশি না, গতবারের তুলনায় একটু কম। বর্তমানে আসলে চেষ্টা করতেছি ঘুরে দাঁড়ানোর, কিন্তু ওইভাবে আশা স্বরূপ আমরা মাছ পাইতেছি না। বাজারে বড় আকারের প্রতিমন ইলিশ বিক্রি হচ্ছে 26,000 টাকায়, আর আকার ভেদে তার চেয়ে ছোট প্রতিমন দর হাঁকা হচ্ছে 12,000 থেকে 22,000 টাকা পর্যন্ত। সময় সংবাদ, চাঁদপুর। যুক্তরাষ্ট্রের এফ ক্যাটাগরির নতুন ভিসা কার্যক্রম স্থগিত থাকায় ভর্তি ও ফান্ড বাতিলের শঙ্কায় বাংলাদেশি শিক্ষার্থীরা। গত 19 মার্চ নতুন এই এফ ক্যাটাগরি শিক্ষার্থী ভিসা স্থগিত করার পর পার্শ্ববর্তী চালু করলেও এখনও শুরু হয়নি বাংলাদেশ। এ অবস্থায় 3,000-এর বেশি শিক্ষার্থীর শিক্ষার জীবন অনিশ্চয়তায় পড়েছে। যারা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন তাদের বেশিরভাগই পছন্দ মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকে প্রতি বছর 2 থেকে 3,000 শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, কিন্তু চলতি বছর করোনা আটকে গেছে সবকিছু। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় নতুন শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম চালু হলেও বাংলাদেশে করোনা এবং জনবল সংকটের কারণে ভিসা কার্যক্রম চালু হয়নি। করোনা আটকে থাকা এসব শিক্ষার্থীরা আহ্বান জানান পরবর্তী সেমিস্টারে ক্লাসে অংশ নিতে দ্রুত ভিসা কার্যক্রম চালু করার। এখনই যদি শুরু না হয়, যত দিন যাবে তত বেশি স্টুডেন্টদের আশা ভরসা নষ্ট হয়ে যাবে। পরিশ্রম বা সাধনা করে আমরা যে ফান্ডিংটা পেয়েছি, আমরা ভিসা ইন্টারভিউ দিতে পাচ্ছি না, সেজন্য অনেকেরই ফান্ড ক্যান্সেল হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা বলছেন যুক্তরাষ্ট্রের সব বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম চালু রেখেছে, তাদের অনুপস্থিতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গবেষণা, একই সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদের সুনাম নষ্ট হচ্ছে। আমাদের বাংলাদেশের যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু হচ্ছে আগের মতো আর থাকবে না, যেহেতু হচ্ছে আমরা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ওইখানে অ্যাটেন্ড করতে পারতেছি না। প্রফেসরের ল্যাবে আমরা কাজ করি এবং এটার জন্য আমাদেরকে পে করা হয় এবং যার বিনিময়ে আমাদের টিউশন ফিটা মওকুফ করে দেওয়া হয়। এগুলো কিন্তু সবকিছু মিলিয়ে আমরা এখন খুবই দোদুল্যমান একটা অবস্থায় আছি। পররাষ্ট্রমন্ত্রী জানান এরই মধ্যে নতুন শিক্ষার্থীদের ভিসা চালু করতে ঢাকায় মার্কিন দূতাবাসকে অবহিত করা হয়েছে। আগামী জানুয়ারির আগেই শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। যেহেতু তাদের মিশনে কাজের লোক নাই, কেউ জয়েন করে নাই কোভিডের কারণে, সেই জন্য ওরা ইস্যু করতে পারে। ওরা যদি যায় এখন, ওখানে ডর্ম বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, ও থাকবে কোথায়, খাবে কোথায়? নতুন এফ ক্যাটাগরি স্টুডেন্ট ভিসা প্রসেসিং ভারতে 17 আগস্ট, পাকিস্তানে 28 সেপ্টেম্বর এবং শ্রীলঙ্কায় 8 অক্টোবর শুরু হয়েছে। এসব দেশের শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্র যাত্রা নিশ্চিত করেছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের খবর। আয়ারল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ছাড়াও রয়েছে রক্তের সম্পর্ক। 45 জন মার্কিন প্রেসিডেন্টের ভেতর 22 জনেরই পূর্বপুরুষ আইরিশ ছিলেন। এবার যদি জো বাইডেন নির্বাচিত হন তাহলে সে সংখ্যা হবে 23, যা দেশটির প্রেসিডেন্টের অর্ধেক। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আটলান্টিকের তীরবর্তী ছোট এক দেশ আয়ারল্যান্ড। আয়তনে ছোট হলেও ইতিহাস ও সংস্কৃতিতে ভরপুর দেশটি। বিশ্ব রাজনীতিতে অনেক বাঘা বাঘা নেতা রয়েছেন যাদের পূর্বপুরুষ ছিলেন আইরিশ। বিশ্বমোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্ট আছেন যাদের শেকড় আয়ারল্যান্ডে। এমনকি সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল এগিয়ে থাকা জো বাইডেনের পূর্বপুরুষও আইরিশ। পূর্বপুরুষের জন্মস্থানের সুযোগ হলেই ঘুরতে আসেন সাবেক মার্কিন প্রেসিডেন্টরা। সে তারা অব্যাহত রেখেছে তাদের পরবর্তী প্রজন্ম। গেল বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির পরিবারও ঘুরতে এসেছিল এই কেনেডি পার্কে। কেনেডি ছাড়াও আব্রাহাম লিঙ্কন, রিচার্ড নিক্সন, রনাল্ড রিগান, জর্জ বুশ, বিল ক্লিন্টন, বারাক ওবামার মতো প্রভাবশালী মার্কিন প্রেসিডেন্টদের বাবা কিংবা মায়ের বংশের কেউ না কেউ ছিলেন আইরিশ। অন্যদিকে বর্তমানে 10%-এর বেশি মার্কিন জনগণ নিজেদের আইরিশ বংশোদ্ভূত বলে পরিচয় দেন।
জন এফ কেনেডি ছাড়াও 21 জন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ছিলেন যাদের পূর্বপুরুষ বাস করত এই আয়ারল্যান্ডে। সদ্য অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে যদি জো বাইডেন নির্বাচিত হন তাহলে তিনি হবেন 23 নম্বর মার্কিন প্রেসিডেন্ট যার পরিবার উঠে এসেছে এই আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ডের জন এফ কেনেডি পার্ক থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। কুয়েতের বাজারগুলোতে বেচাকেনায় এখনও মন্দাভাব, প্রায় ক্রেতাশূন্য মার্কেটগুলোতে লোকসান গুনছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। করোনা মহামারীর কারণে প্রবাসী শ্রমিকরা অনেকেই কাজ হারিয়ে এখন কর্মহীন। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ঘুরে দাঁড়ানোর আশা প্রবাসীদের। কুয়েত থেকে আরও জানিয়েছেন শরীফ মিজান। কুয়েতের বাজারগুলোতে বেচাকেনা মন্দাভাব, এখনো জমে ওঠেনি মার্কেটগুলোর বেচাকেনা, প্রায় ক্রেতাশূন্য মার্কেটগুলোতে লোকসান করছে বাংলাদেশি ব্যবসায়ীরা। দোকান ভাড়া, শ্রমিকদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছেন। করোনা মহামারীর কারণে প্রবাসী শ্রমিকরা অনেকেই চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন, ফলে এর প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। দোকানগুলোতে আর আগের মতো বেচাকেনা হচ্ছে না। বহুদিনের কষ্টে গড়া নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান অনেকেই বিক্রি করে দেশে চলে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য করোনা পরিস্থিতির কারণে অনেক মন্দা হয়ে গেছে চতুর্দিকে। সবাই হাহাকার, চাকরি নেই, বাকরি নেই, বেতন পায় না। বর্তমানে অনেক লোক দেশে চলে যাচ্ছে এবং কি চলে গেছে। এখন বর্তমানে লোকজন খুব কম আসতেছে। আশা করি ইনশাআল্লাহ আবার লোকজন আবার আসবে। সেই কর্ম, ব্যবসা বাণিজ্য আগের মতো নেই। আশা করি আমরা খুব অচিরেই ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা কুয়েতে আছেন, আমার বাংলাদেশি ভাইয়েরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আর যারা ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন তারা মনে করেন একদিন করোনা পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে আসবে, আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে তাদের গড়া ব্যবসা প্রতিষ্ঠানে। এই প্রত্যাশা সকল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। শরীফ মাহমুদ, মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। দেশের ফুটবলের খবর। নেপালের বিপক্ষে ম্যাচে পজিটিভ ফলাফল আশা করলেও খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। তবে করোনা বাস্তবতায় কিছু করার নেই বলেও জানিয়েছেন তিনি। যদিও খেলোয়াড়দের দাবি ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে সব সমস্যা। এদিকে দর্শক সমর্থকদের মাঠে এসে দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। এদিনের অনুশীলনটা একটু ভিন্ন। স্বাভাবিক সময়ের চেয়ে 1 ঘন্টা দেরিতে মাঠে আসলেন জেমি এবং তার দলবল। ওয়ার্ম আপের পর চলে স্কিল ট্রেনিং। দলের সঙ্গে ছিলেন নতুন ফিজিও আন্দ্রে হুয়ান কার্লে এবং ট্রেনার ইভান রাজলক। শিষ্যদের তারা বাজিয়ে দেখেন বিভিন্নভাবে। এর কিছুক্ষণ পর মাঠে এসে উপস্থিত হন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ, সঙ্গে ডেভেলপমেন্ট কমিটি এবং জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির 2 চেয়ারম্যান মানিক এবং নাবিল। ঘুরে ঘুরে দেখেন ফুটবলারদের অনুশীলন। পরে ফুটবলারদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট। ম্যাচ নিয়ে দেন অভিজ্ঞতার টোটকা। ইটস আ গুড প্র্যাকটিস, ভালো হচ্ছে, বাট আরও সময় পেলে। সবচেয়ে বড় হলো সময়ের অভাব। আমি যেটা দেখছি প্ল্যানিং আছে, বাট ফিটনেসের এখনও গ্যাপ আছে। গিভ ইউর 100%, দ্যাট ইজ অল ইউ ক্যান ডু। আপনার 100% আপনি দেন। ফিটনেস সমস্যা নিয়ে সভাপতির সঙ্গে একমত হলেও খুব একটা চিন্তিত নন ফুটবলাররা। ম্যাচের আগেই সবার অবস্থার উন্নতি হয়ে যাবে বলে বিশ্বাস তাদের। লং টাইম আসলে খেলার বাইরে ছিলাম আমরা, স্বাভাবিক আমাদের ফিটনেসের অবস্থা ভালো থাকবে না। সেম আপনার নেপালেরও সেম কন্ডিশন। এখানে আপনার স্কুইজ দেওয়ার আসলে নাই, যেহেতু আমরাও সেম যে কন্ডিশনে আছি, নেপাল টিমও সেম কন্ডিশনে আছে। মাঠে এদিন কয়েকটি একাডেমি থেকে খুদে ফুটবলাররা এসেছিল জামাল ভুঁইয়াদের সমর্থন দিতে, যেটা নজর কেড়েছে বাফুফে কর্তাদেরও। তাই নেপাল ম্যাচেও দর্শকদের উপস্থিতি কামনা করলেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান। নেপাল দলের সাথে আমাদের ইদানিং অনেকগুলো খেলা হার জিত আছে। আমাদেরও বিশ্বাস তারাও সে প্রস্তুতি নিয়ে এসছে এবং মাঠে আমাদের 2 সাইডে আমাদের একটি শক্তি পরীক্ষা হয়ে যাবে। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন আমাদের রেজাল্ট 13 তারিখে 17 তারিখে সকলের কাছে আশানুরূপ হয়। 2-1 দিনের মধ্যে জাতীয় দলের জন্য নতুন ম্যানেজারের নাম ঘোষণা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ভাওয়াইয়া ও পল্লীগীতি সমৃদ্ধ জেলা নীলফামারী। একসময় শিল্পী, গীতিকার ও সুরকার হরলাল রায় ও মহেশ বাবুর গান গ্রামেগঞ্জের মানুষের মুখে মুখে শোনা যেত। কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় এসব গান হারিয়ে যেতে বসেছে। এ অবস্থায় শিল্পী বিনয় কুমার রাজবংশী সৈয়দপুরের সুরধ্বনি সঙ্গীত নিকেতনের মাধ্যমে মাটি ও মানুষের গানকে টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। নীলফামারী প্রতিনিধি জাকির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
হরলাল রায় ও মহেশ বাবুর হারিয়ে যাওয়া গানগুলো হাতে গোনা কিছু শিল্পী এখনো চর্চা ও গ্রামেগঞ্জে গেয়ে বেড়ান। তাদের একজন সৈয়দপুরের বাঙালিপুর ইউনিয়নের বিনয় কুমার রাজবংশী। ভূমিহীন অভাবী সংসারের একমাত্র উপার্জনক্ষম বিনয় কুমারের নেশা ও পেশা গান গেয়ে বেড়ানো। গান পাগল এই মানুষটি গ্রামেগঞ্জের অনুষ্ঠানে ডাক পেলেই ছুটে যান তার দল নিয়ে। গান গেয়ে যা উপার্জন হয় তা দিয়ে চলে সংসার। শত অভাবের মাঝেও স্থানীয় গুণীজনদের সহযোগিতায় সঙ্গীত বিদ্যালয়, সুরধ্বনি সঙ্গীত নিকেতন গড়ে তোলেন। শিল্পী বিনয় কুমার জানান, কালোজয়ী শিল্পীদের গানগুলোকে টিকিয়ে রাখাই তার লক্ষ্য। বিভিন্নভাবে চেষ্টা করছে আমরা এই গুণীজন, এই গুণী শিল্পীগুলোর গান আমরা বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে আমরা সবাই গাই। প্রতিষ্ঠানের সভাপতি জানালেন, এ অঞ্চলের মাটি ও মানুষের গানগুলোকে আবারও শিকড়ে পৌঁছে দিতে চান। পূর্বের সেই হারিয়ে যাওয়া গানগুলোকে, তিস্তা পাড়ের গানগুলোকে এবং মাটি ও মানুষের যে গান আছে, ভাওয়াইয়া, পল্লীগীতি এবং অন্যান্য দেশাত্মবোধক গান, সেই গানগুলোকে তুলে আনার চেষ্টা করছি। 2015 সালে প্রতিষ্ঠিত সুরধ্বনি সঙ্গীত নিকেতনের সদস্য সংখ্যা 20 জন। ভাওয়াইয়া ও পল্লীগীতির অনুশীলন করেন 10 জন শিল্পী। সময় সংবাদ, নীলফামারী। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জয়ের দ্বারে বাইডেন, 300-র বেশি ইলেকটোরাল ভোট পাওয়ার আশা। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্টে কারচুপির অভিযোগ ট্রাম্পের। ফল পেতে আরও সময় লাগবে। সরকার চায় কেউ ঋণ নিয়ে নয়, নিজে উদ্যোগী হয়ে আত্মনির্ভরশীল হোক। সমবায় দিবসে প্রধানমন্ত্রী দুর্নীতি কমাতে নারীদের আরও সম্পৃক্ত করার আহ্বান। এবং মৃত চিকিৎসকের সই নকল করে দিচ্ছে রিপোর্ট। রাজধানীতে ভুয়া ল্যাব সিলগালা করল র্যাব। 2 জনকে 2 বছরের কারাদণ্ড, খুঁজছে মালিককে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।